নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে আমাদের এই নিফটি ফিফটিতে মোটামুটি 200 পয়েন্টের কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। আর আজকের দিনে যে পড়বে সেটা মোটামুটি বোঝাই যাচ্ছিল। গতকালে আমাদের এই নিফটি ফিফটি মার্কেটে অনেকগুলো খারাপ খবর থাকা সত্ত্বেও একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখিয়ে দিয়েছিল। এবং গতকালে যে নিফটি বেড়েছিল তার পেছনে প্রধান কারণ হলো নিফটির এক্সপায়ারি। তো এই এক্সপায়ারি রিলেটেড শর্ট কভারিং এসে যাওয়ার কারণে এই মার্কেটে তেজি এসেছিল, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন মার্কেট সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে, এই 200 পয়েন্টের কাছাকাছি পড়েছে। তবে দেখুন নিফটি ফিফটিতে যে বড় পতন এসেছে এরকমটা বলতে পারবেন না, কারণ এই নিফটি এই 24,300 থেকে 24,500 এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা কিন্তু করছে। যদি খুব খারাপ খবর চলে আসে তাহলে এই 24,300 যদি ভাঙে তারপরে মার্কেটে বড় মুভ আসবে, এবং যদি ওপর দিকে পজিটিভ খবরের কথা বলি তাহলে এই 24,500 এই যে লেভেল এটাকে কিন্তু ভাঙতে হবে। তো তার মাঝখানে যদি কনসলিডেট করে এতে কিন্তু সেরকম চিন্তার কোনো ব্যাপার নেই। এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনেই এই যে সিজ ফায়ার সেটা শেষ হয়ে যাচ্ছে, এই রিলেটেড কি খবর সামনে আসছে? নতুন করে কি আবার যুদ্ধ শুরু হবে, নাকি এই সিজ ফায়ার এটাকে এক্সটেন্ড করা হবে? এইখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমে এই পাকিস্তানের আসিম মুনির এবং তার সঙ্গে সঙ্গে এই শাহবাজ শরীফ এদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ এদের জন্যই এই ইরানের সঙ্গে সিজ ফায়ারটা হয়েছিল। আর তারপরে কি হয়েছে দেখতে পাচ্ছেন, ট্রাম্প এক্সটেন্ড সিজ ফায়ার উইথ ইরান। ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই যে সিজ ফায়ার এটা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু এই যে বাড়িয়ে দিয়েছেন সেখানে দেখতে পাচ্ছেন ইরানের সঙ্গে তারা কিন্তু কোনো আলোচনা করেনি। কিভাবে বাড়ালেন দেখতে পাচ্ছেন, ইনডেফিনেটলি অ্যাট পাকিস্তানস রিকোয়েস্ট টু অ্যালাউ ফর ডিপ্লোম্যাটিক এফোর্ট। মানে এই পাকিস্তান আমেরিকাকে নাকি রিকোয়েস্ট করেছে যে আরো সিজ ফায়ার বাড়াও, সেই জন্যই আমেরিকা এই সিজ ফায়ার এটা বাড়িয়েছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন, ফর ডিপ্লোম্যাটিক এফোর্টস। এই ইরান তো তাদের দিক থেকে এই আমেরিকার সঙ্গে কোনো প্রকার কথা বলতেই চাইছে না, যাতে ইরান আরো একবার এই ডিলের জন্য রাজি হয়ে যায়। সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প এই যে সিজ ফায়ার এটাকে এক্সটেন্ড করেছেন। দেখতে পাচ্ছেন ট্রাম্প সেজ ইউএস উইল এক্সটেন্ড ইট সিজ ফায়ার উইথ ইরান অ্যাট পাকিস্তানস রিকোয়েস্ট। আর ইরান তারা তাদের দিক থেকে কি বলছে, এই ইরান সেই একই জায়গায় আটকে রয়েছে। এই আমেরিকা যে নাভাল ব্লকেট করে রেখেছে, মানে ইরানের কোনো পোর্ট থেকে কোনো জাহাজকে বেরোতে দিচ্ছে না, কোনো জাহাজকে ঢুকতেও দিচ্ছে না। এর ফলে তো ইরানের ব্যবসার দিক থেকে বিভিন্ন ক্ষতি হচ্ছে। ইরান সেটাই বলে রেখেছে, এই নাভাল ব্লকেট যতক্ষণ না এই আমেরিকা সরাচ্ছে ততক্ষণ তারা এই আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসে রাজি নয়। যদি আমেরিকা তাদের দিক থেকে এই নাভাল ব্লকেট এটা সরিয়ে নেয় তাহলে ইরান তারা আবার এই ইসলামাবাদে এসে আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকাই বারবার তাদের এই যে বক্তব্য সেগুলো পাল্টাচ্ছে, কিন্তু ইরান তাদের দিক থেকে ফিক্স রয়েছে। আর ইরান তারা এটাও বলছে, এই সিজ ফায়ারের পরেও এই ডোনাল্ড ট্রাম্প যে নাভাল ব্লকেট করে রেখে দিয়েছে সেটা সরাসরি এই যে সিজ ফায়ার সেটাকেই ব্রেক করছে। এবং তারই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে একটা নিউজ সামনে এসেছে, সেটা কি দেখতে পাচ্ছেন, ইরান সেজ ইট হ্যাজ সিজড 2 কার্গো শিপস ইন স্টেট অফ হরমুজ আফটার 3 ভেসেলস অ্যাটাক। তো এই দুখানা জাহাজ এই যে স্টেট অফ হরমুজ এটা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো সেই জাহাজগুলোর উপর অ্যাটাক হয়েছে। আসলে দুখানা নয়, টোটাল 3খানা জাহাজ যাচ্ছিল, এবং যার মধ্যে দুটোকে এই ইরানের আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তারা সিজ করে নিতে পেরেছে। এবং এইগুলোকে সিজ করে নিয়ে তারা কোথায় গেছে দেখতে পাচ্ছেন, এসকর্টিং দেম টু দা ইরানিয়ান কোস্ট। তো ইরানের যে উপকূল সেখানে নিয়ে চলে গেছে। আসলে দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এখন বলছেন পাকিস্তানের জন্য তিনি সিজ ফায়ার বাড়িয়েছেন, এবং এই ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু মনে মনে একটা ডিল চাইছেন। কিন্তু এই নাভাল ব্লকেট সরিয়ে নিলে এই সমগ্র পৃথিবী ভাবতে পারে যে আমেরিকা দুর্বল হয়ে গেছে। সেই কারণের জন্যই তিনি কিন্তু এই যে নাভাল ব্লকেট সেটা সরাচ্ছেন না, এই ইরানের উপর প্রেসার তৈরি করার চেষ্টা করছেন, যার কারণে এই যে সিচুয়েশন সেটা কিন্তু আরো বেশি জটিল হয়ে উঠছে। দেখা যাক আজকের পরে এই নিয়ে আরো কোনো আপডেট সামনে আসে কিনা। এবং এই ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার বাড়িয়ে দিয়েছেন এই খবরের পরে যদি দেখেন মোটামুটি এই ডাউ জোন্স একটা ভালো তেজি এসেছে, 0.6% বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটা ওই 0.85% বেড়েছে। কিন্তু অন্যদিকে যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলে কিন্তু পতন দেখতে পাওয়া যায়নি, দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে বাড়াই রয়েছে। ডব্লিউটিআই ক্রুড এটা 0.38% রয়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটা 0.65% রয়েছে। যেই ব্রেন্ট ক্রুড কিছুদিন আগেই 95 এর রেঞ্জে কনসলিডেট করছিল, সেটা কিন্তু আস্তে আস্তে আবার এই 100 রেঞ্জে পৌঁছে গেছে। এই ক্রুড অয়েল এটা যখনই আবার এই 95-90 এরকম রেঞ্জে চলে আসবে, বাজারে দেখতে পাবেন একটা ব্রেকআউট কিন্তু আসবে। আর গ্লোবাল মার্কেট কেমন পারফর্ম করছে, গ্লোবাল মার্কেটও কিছুটা লাল নিশানে রয়েছে। এই ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.22% পড়া, ফুটসি 100 এটা সামান্য লালে চলছে, ক্যাক 40 0.42% ডাউন, ইউরোস্টক সেটা 0.10% পড়া রয়েছে। আর এই এশিয়ান মার্কেট গুলো, এইখানে নিক্কি জাপানের মার্কেট 0.40% বাড়া, সাংহাই এটা প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া, হ্যাংস্যাং এটা আবার 1.22% পড়ে গেছে। আর এখানে কোস্পি এটা দেখতে পাচ্ছেন 0.46% বাড়া। আর এরপরে চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেটে চলে যাই, বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসিস গুলো দেখবো। এই নিফটি 50 এটা তো 0.8% পড়ে বন্ধ হয়েছে, কিন্তু এই নেক্সট 50 এটা দেখতে পাচ্ছেন
0.74% বেড়েছে। আবার নিফটি ব্যাংক 0.43% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.84% পড়া। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.15% বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 এগুলো সবই দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানি বন্ধ হয়েছে। তারপরে মিড ক্যাপ 50 এটা 0.02% লালে বন্ধ হলো। আর মিড ক্যাপ 100 এটা কিছুটা সবুজে বন্ধ হয়েছে। আর এই স্মল ক্যাপ আজকে কিন্তু স্মল ক্যাপে ভালো তেজি ছিল। বাকি ইন্ডেক্স গুলো দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল বা লালে বন্ধ হয়েছে, কিন্তু এখানে স্মল ক্যাপে দেখুন এই স্মল ক্যাপ 100 1.13% বাড়া এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.23% বাড়া। আর যে সমস্ত ইনভেস্টরদের পোর্টফোলিওতে এই স্মল ক্যাপ স্টকের সংখ্যা বেশি রয়েছে, অ্যামাউন্ট বেশি রয়েছে, পরিমাণ বেশি রয়েছে, তাদের পোর্টফোলিও কিন্তু আজকে সবুজে বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। এবং ওভারঅল মার্কেট ব্রেকও আজকে ভালো ছিল। আজকে যে পতন সেটা মূলত এই ইন্ডেক্স ওয়াইজই দেখা গেছে। এখানে মার্কেট ওয়াইজ দেখতে পাচ্ছেন 1355 খানা স্টক লাল নিশানে বন্ধ হয়েছে এবং বেড়েছে কতগুলো 1923 খানা শেয়ার। আর এরপরে সেক্টর স্পেসিফিক নিফটি অটো 0.66% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.68% পড়েছে। এফএমসিজি 0.1% বাড়া। গতকালও এফএমসিজি নেসলের নাম্বারের পরে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছিল, আজকেও কিছুটা ভালো পারফর্ম করেছে। তারপরে আইটি দেখুন 3.89% পড়ে গেছে। এই আইটি সেক্টর পড়ার পেছনে আজকে এই আইটি সেক্টরের মধ্যে একখানা কোম্পানি কালপিট বলতে পারে। সেই কোম্পানির নাম্বার, তার সঙ্গে সঙ্গে গাইডেন্স, বিভিন্ন ব্রোকারেজের টার্গেট, এই সব কিছুর কারণে এই আইটি সেক্টরের যে কোম্পানিটার কথা বলছি সেটা তো পড়েইছে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কোম্পানিতে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। সেই কারণে দেখতে পাচ্ছেন এই আইটি সেক্টর 3.89% পড়ে গেছে। তারপরে মিডিয়া 0.69% আপ। মেটাল প্রায় 0.5% বাড়া। ফার্মা নিউট্রাল টাইপের বলতে পারেন। পিএসইউ ব্যাংক এটাও নিউট্রাল টাইপের। প্রাইভেট ব্যাংক এটা 0.73% পড়েছে এবং এই নিফটি রিয়েলটি এটা 0.75% বেড়ে বন্ধ হয়েছে। আর এই আইটি সেক্টরের কোন স্টকের জন্য আজকে এই আইটি ইন্ডেক্স ক্র্যাশ করেছে সেটা হচ্ছে এই এইচসিএল টেকনোলজিস লিমিটেড কোম্পানির। যদি এখানে নাম্বার দেখি, এখানে সেলস দেখতে পাচ্ছেন 30,246 কোটি থেকে বেড়ে হয়েছে 33,981 কোটি। একটা লার্জ ক্যাপ কোম্পানির এই যে সেলস 12% বেড়েছে, এটা কিন্তু পজিটিভই ব্যাপার। কিন্তু মার্কেটের কিছু অনুমান থাকে। এবিটা দেখতে পাচ্ছেন মাত্র 4% বেড়েছে এবং নেট প্রফিট এটা 4% বেড়েছে। কি কারণে এই শেয়ারটা এতটা পড়েছে দেখতে পাচ্ছেন, কোয়ার্টার করে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে এই কোম্পানি মিস করে গেছে। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের যে গাইডেন্স সেটাও কোম্পানির দেখতে পাচ্ছেন খারাপ দিচ্ছে। কসস ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 রেভিনিউ গাইডেন্স, মানে কোম্পানি বলছে পরবর্তীকালে তাদের যে রেভিনিউ এটা খারাপ আসার সম্ভাবনা রয়েছে, এর উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আর এই আইটি সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু রেজাল্টের থেকেও বেশি এই যে রেভিনিউ গাইডেন্স তার উপরই রিয়াকশন দেখায়, সেটা কিন্তু এই কোম্পানিটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কোম্পানির খারাপ নাম্বার, তার সঙ্গে সঙ্গে এই এস্টিমেটকে মিট করতে পারেনি, তার সঙ্গে সঙ্গে গাইডেন্স কাট করে দিয়েছে। তো এই সব কিছু হওয়ার পরে এই যে বিভিন্ন ব্রোকাররা রয়েছে তারা কি করে, তারাও এই কোম্পানিগুলোর যে টার্গেট প্রাইসেস এইগুলো কাট করে দেয়, মানে আগে যে টার্গেট গুলো দিয়েছিল সেটা কমিয়ে দেয়। আর শুধুমাত্র রেভিনিউ ফ্রন্টে নয়, এবারে দেখতে পাচ্ছেন এই প্রফিট ফ্রন্টেও কোম্পানি মার্কেটের যে অনুমান ছিল সেটাই কিন্তু মিস করে গেছে। আর কোন ব্রোকার কেমন কি টার্গেট দিচ্ছে, এই এইচএসবিসি এরা দেখতে পাচ্ছেন হোল্ড রেটিং দিয়েছে। আগে টার্গেট দিয়েছিল 1560, সেখান থেকে কমিয়ে করেছে 1480। তারপরে এই জেপি মর্গান নিউট্রাল রেটিং দিয়েছে, কিন্তু এই যে টার্গেট এটাকে লো করে দিয়েছে। আগে টার্গেট দিয়েছিল 1419, সেখান থেকে কমিয়ে করেছে 1370। তারপরে সিটি এরা দেখতে পাচ্ছেন এই নিউট্রাল রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস কমিয়ে করে দিয়েছে 1385। নোমুরা এরা তো বাই রেটিং দিচ্ছে, কিন্তু আগে যে টার্গেট প্রাইস দিয়েছিল 1700 সেটা কমিয়ে করে দিয়েছে 1600 টাকা। তারপরে সিএলএসএ এরা আউট পারফর্ম রেটিং দিয়েছে, কিন্তু টার্গেট দিচ্ছে 1519। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এক্সিকিউশন সেই ব্যাপারে কিছু সতর্কবার্তা জারি করেছে। কোম্পানির এই যে এক্সিকিউশন সেটা নিয়ে কিন্তু এই যে সিএলএসএ এরা খুশি নয়। তার সঙ্গে সঙ্গে কোম্পানির অর্ডার বুক এটা উইক বলছে। আর এই কোম্পানির টপ লাইন বা রেভিনিউ এটা পড়ে যাওয়ার পেছনে অন্যতম কিছু কারণ হচ্ছে কি, এই ক্লায়েন্ট স্পেসিফিক ইস্যু, মানে কোম্পানিটার যে ব্যবসা সেটা কিন্তু কোম্পানির ফল্টের জন্য খারাপ হয়নি, তাদের জন্য খারাপ হয়েছে, এই ক্লায়েন্টের জন্য খারাপ হয়েছে। মানে কোম্পানিটার থেকে যারা পরিষেবা নেয় তারা কি করেছে, এই যে স্পেন্ডিং সেটা কাট করে দিয়েছে। মানে ধরুন আপনার পাড়ায় একটা দোকান রয়েছে, সেখান থেকে আপনি নিয়মিত জিনিসপত্র কেনেন। ধরুন মাসে এই 10,000 টাকা জিনিসপত্র কিনতেন, কিন্তু কিছু কারণের জন্য আপনি সেই 10,000 টাকা না খরচ করে সেই দোকান থেকে 8,000 টাকা জিনিসপত্র কিনছেন। তাহলে কি হবে, সেই দোকানের যে বিক্রি সেটা তো এই 2,000 টাকা মতো কমে যাচ্ছে। তো সেটাই হয়েছে কিন্তু এই কোম্পানির ব্যাপারে। এইখানে দেখতে পাচ্ছেন এই দুখানা ইউএস বেস্ট টেলিকম ক্লায়েন্টসের থেকে খরচা কমে যাওয়ার কারণে কোম্পানির এই রেভিনিউ কমেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুখানা আদার ক্লায়েন্ট এই যে স্যাপ প্রোগ্রাম সেটা ডিসকন্টিনিউ করে দিয়েছে। একটাই ম্যানুফ্যাকচারিং আর্টিকেল সেগমেন্টে আর একটা হচ্ছে রিটেল সেগমেন্টে। মোটামুটি 4খানাই ক্লায়েন্টের তরফ থেকে এই প্রবলেম দেখা যাওয়ার কারণে এরকম প্রবলেম কিন্তু এই কোম্পানিতে এসেছে। আর শুধুমাত্র এই এইচসিএল টেক করেছে এমনটা
সেক্টরটাই নয়, আইটি সেক্টরে আরো অন্যান্য কোম্পানিগুলো এর জন্য পড়ে গেছে। ইনফোসিস দেখতে পাচ্ছেন প্রায় 4.4% ডাউন, কোফোর্জ 4.24% পড়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস 3.3% কাছাকাছি ডাউন, টেক মাহিন্দ্রা এটা দেখতে পাচ্ছেন 2.5% পড়েছে, কিন্তু একসময় এতে পতন আরো বেশি ছিল, একটা শার্প র্যালি এসেছে। এবং এই সময় করে মানে এই কোয়ার্টারলি সিজনের সময় এরকম শার্প র্যালি কখন আসে? যখন কোম্পানি তাদের কোয়ার্টার প্ল্যান নাম্বার টেস্ট করে। যদি এই কোম্পানি নাম্বার টেস্ট না করতো তাহলে কিন্তু আইটি ইন্ডেক্স আরো নিচে যেতে পারতো, এই স্টকটাও আরো নিচে যেতে পারতো। তো চলুন, যখন আলোচনা করাই হচ্ছে কোম্পানির কোয়ার্টার প্ল্যান নাম্বারটা একবার দেখে নিই। এখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 13% বেড়েছে, 13,384 কোটি থেকে বেড়েছে 15,076 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এবিটা ফ্রন্টেও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি এই নাম্বারটা ভালো এসেছে। এবং এই নেট প্রফিট এটা 16% বেড়েছে, 1142 কোটি থেকে বেড়েছে 1356 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি। তার সঙ্গে সঙ্গে কোম্পানি এক একটা শেয়ার পিছু এই 36 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে, এটাও কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে। এবং দেখতে পাচ্ছেন কোম্পানির প্রফিটের দিক থেকে মার্কেটের যে এস্টিমেটস ছিল বা অনুমান ছিল সেটাকে কিন্তু বিট করে গেছে। এবং এই কারণে যদি দেখেন এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এই স্টকটাতে 5.5% কাছাকাছি বটম লেভেল থেকে তেজি এসে গেছে। আর আমাদের এই নিফটিতে আইটি সেক্টরের বড় ওয়েটেজ রয়েছে। প্রথমে কারা রয়েছে? প্রথমে রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর, মানে এই ব্যাংকিং কোম্পানিগুলো, এবং সেকেন্ডে রয়েছে এই আইটি। মূলত এই আইটি কোম্পানিগুলোই আজকে কিন্তু নিফটিতে এত প্রেসার তৈরি করেছে। আর শুধুমাত্র আইটি নয়, যদি কথা বলি এই ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলো, এই এইচডিএফসি ব্যাংক 1.52% পড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন 1.5%-এর কাছাকাছি পড়েছে। ধরুন আজকের দিনে এইচডিএফসি ব্যাংক এবং তারই সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক এরা যদি এতটা না পড়তো তাহলে বাজার কিন্তু মোটামুটি কিছুটা ভালো পারফরমেন্স দেখাতে পারতো। অথবা ধরুন এই কোম্পানিগুলোতে র্যালি এসে যেত আইসিআইসিআই ব্যাংক এবং তারই সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাংক, তাহলে কিন্তু এই আইটি সেক্টরের পতন সেটা কিন্তু নিফটি আইটিকে এতটা নিচে নামিয়ে আনতে পারতো না। আর এরপরে চলুন দেখে নিই গতকাল স্টার পারফর্মার এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো কেমন পারফর্ম করেছে। এই হিন্দুস্তান ইউনিলিভার দেখতে পাচ্ছেন 2.39% বাড়া, এবং তারই সঙ্গে সঙ্গে যেই কোম্পানিটার ওয়াটারফোন নাম্বারের কারণে গতকাল তেজি এসেছিল এই নেসলে ইন্ডিয়া, এটাও আজকে 1%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে মার্কেটের টপ উইনার এবং লুজার গুলো দেখে নেবে। তবে তার আগে একটা কথাই বলবো, আজ রাত 9টায় এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড হতে চলেছে, তো কোনোভাবেই সেই ভিডিওটা মিস করবেন না। চলুন এরপরে কোম্পানিগুলো দেখে নিই। আজকে গেনার কোম্পানিগুলো আইটিআই লিমিটেড একসময় 6 থেকে 7% বেড়েছিল, যদিও শেষে কিছুটা প্রফিট বুকিং হয় 3.67% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড 16.96% বেড়েছে। এর সঙ্গে সঙ্গে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এটাও বেড়েছে 6.44%। তো এই এক্সাইড ইন্ডাস্ট্রি বলুন বা তার সঙ্গে সঙ্গে এই অমরা রাজা, এরা দুজনেই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে কাজ করে থাকে। তো এই তেজির পেছনের কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন এই টেলিকম সেক্টরে এই যে অমরা রাজা, এরাই 1 গিগাওয়াট পার আওয়ার লিথিয়াম স্টোরেজের যে স্থাপনা সেটা করে ফেলেছে, একটা মাইলস্টোনকে এরা টাচ করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ইভি পুশ এটাও কিন্তু এই কোম্পানিগুলোকে উপরে তুলেছে। এই ইভি সেগমেন্টের যদি একটা গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলি সেটা হচ্ছে ব্যাটারি, এবং এই ব্যাটারিও এই অমরা রাজা এনার্জি বলুন বা এক্সাইড ইন্ডাস্ট্রি এরা তৈরি করে থাকে। আর এই ইভি পুশ কিভাবে এলো? এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফাডা রয়েছে, এই ফাডার ফুল ফর্ম কি দেখতে পাচ্ছেন? দ্য ফেডারেশন অফ অটোমোবাইলস ডিলার্স অ্যাসোসিয়েশনস। তো এরা কি বলছে? দ্যাট ডিলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স আর অলরেডি প্রিপেয়ারিং ফর এ ক্লিনার অ্যান্ড গ্রিনার ফিউচার্স। মানে এই যে গাড়ির কোম্পানিগুলো রয়েছে তারা এই ক্লিনার এবং গ্রিনার ফিউচারের জন্য কাজ করছে। মানে কি আস্তে আস্তে তারা এই পেট্রোল ডিজেল এই ধরনের ইঞ্জিনগুলো বাদ দিয়ে ইভির দিকে এগিয়ে চলেছে। এবং যেহেতু এই ইভি সেগমেন্টে ব্যাটারি একটা বড় উপাদান, সেই কারণে এই স্টকগুলো বেড়েছে। এছাড়াও যদি দেখেন এই ইভি সেগমেন্টে একটা গুরুত্বপূর্ণ কোম্পানি হচ্ছে নিউজেন কেমিক্যাল। এই ইভি যে ব্যাটারি তৈরি হয় তাতে অনেক কেমিক্যালের প্রয়োজন হয়, এবং তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল এই যে নিউজেন কেমিক্যাল এরা সাপ্লাই করে থাকে। এবং এই খবরে আজকে দেখতে পাচ্ছেন 10% বেড়েছে। তারপরে আরো কিছু স্টকে তেজি ছিল এই আরবান কোম্পানি প্রায় 7.5%-এর উপরে বাড়া। তারপরে এই আদানি গ্রুপের আগে যে কোম্পানিটা ছিল আদানি উইলমার, যেটা এখন নাম হয়েছে এডব্লিউএল অ্যাগ্রি বিজনেস, এখান থেকে আদানি এক্সিট নিয়ে নিয়েছে, এটা আজকে 6% বেড়েছে। তারপরে ইরেডা এটাই 9%-এর উপরে বাড়া। ইরেডাটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেজি কিন্তু ফিরছে। তারপরে ডাটা প্যাটার্ন ডিফেন্স সেক্টর একটি কোম্পানি 8.98% বাড়া। পিরামাল ফাইন্যান্স এটা বেড়েছে 8.52%। তারপরে আদানি এনার্জি সলিউশনস এটাই 8.10% বেড়েছে। মোটামুটি দেখবেন এই গরমের শুরুতেই পাওয়ার রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মোটামুটি তেজি আসছে, যেগুলো এর আগের বছর বাড়েনি যে সমস্ত পাওয়ার কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো এবছর ভালো তেজি দেখাচ্ছে। তারপরে আরো একটি কোম্পানি এবিবি ইন্ডিয়া, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 5%-এর কাছাকাছি বেড়েছে। এই এবিবি ইন্ডিয়া এই কোম্পানিটা বাড়ার পেছনে কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন এই এবিবি ইন্ডিয়া এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি নয়, বিদেশি একটা কোম্পানির সাবসিডিয়ারি হচ্ছে এবিবি ইন্ডিয়া। তো এদের যে
যে পেরেন্ট কোম্পানি রয়েছে তারা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়াতে 75 মিলিয়ন ইনভেস্ট করবে এমন প্ল্যান সামনে রেখেছে। কিসের জন্য করবে দেখতে পাচ্ছেন, টু এক্সপেন্ড ইটস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিস ইন অল বিজনেস এরিয়াস। মানে সমস্ত বিজনেসেই এরা কিন্তু ইনভেস্ট করতে চলেছে। আরো একটা কারণ হচ্ছে এই যে এবিবি ইন্ডিয়া, এদের যে পেরেন্ট কোম্পানি রয়েছে এবিবি গ্রুপ, এরা তাদের এই কোয়ার্টার 1 যে নাম্বার সেটা পেশ করেছে। আমাদের তো কোয়ার্টার 4 চলছে, এই ইউরোপিয়ান মার্কেটগুলোতে বর্তমানে কিন্তু কোয়ার্টার 1 চলছে, কারণ তাদের যে ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার সেটাই জানুয়ারি থেকেই শুরু হয়ে যায়। মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা নিয়ে তাদের কোয়ার্টার 1 হয়। তো সেই যে নাম্বার সেটা দেখতে পাচ্ছেন মার্কেটের অনুমানকে বিট করেছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি কি করেছে, এই যে গাইডেন্স সেটাকেও আপগ্রেড করে দিয়েছে। মানে ভবিষ্যতে কোম্পানি বলছে তাদের নাম্বার ভালো আসবে। এবং কিসের জন্য দেখতে পাচ্ছেন, ওয়ান স্ট্রং ডাটা সেন্টার ডিমান্ড। তো এই কোম্পানিটা ডাটা সেন্টারে কাজ করে থাকে, তো তার ডিমান্ড খুবই বাড়তে পারে এরকমটা এই কোম্পানি মনে করছে। দেখতে পাচ্ছেন এই 2026-এর সেলসের যে আউটলুক সেটা বাড়িয়ে দিয়েছে। মানে কোম্পানি আশা করছে তাদের রেভিনিউ বাড়বে। কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে থাকে, সাপ্লাই করে থাকে। কাদের দেখতে পাচ্ছেন, টু কমপ্লিট রেঞ্জ অফ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস অ্যান্ড সলিউশন অ্যান্ড সার্ভিসেস ইন এরিয়াস অফ অটোমেশন অ্যান্ড পাওয়ার টেকনোলজিস। এই অটোমেশন পাওয়ার টেকনোলজিতে বিভিন্ন যন্ত্রাংশেরা সরবরাহ করে থাকে। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা আরো একটা গুরুত্বপূর্ণ সেগমেন্টে কাজ করছে। সেটা কি, সেটা হচ্ছে ইভির চার্জিং স্টেশন। শুধুমাত্র ইন্ডিয়াতে ইভি গাড়ি বিক্রি হলেই তো হবে না, তার জন্য চার্জিং স্টেশনেরও প্রয়োজন। তো সেই চার্জিং স্টেশন সেটা কিন্তু এবিবি ইন্ডিয়াও তৈরি করে থাকে। আর আমাদের ইন্ডিয়াতে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে এবিবি ইন্ডিয়া, এবং এদের যে পেরেন্ট কোম্পানি তার নাম হচ্ছে এবিবি। তো চাইলে গুগলে সার্চ করে আপনি কমেন্টে লিখতে পারেন যে এই এবিবি ইন্ডিয়ার পেরেন্ট কোম্পানিটা এটা কোন দেশের কোম্পানি। আর এই এবিবি ইন্ডিয়ার মতো আরো একটা কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার, এরাও এই পাওয়ার সেগমেন্টে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে ইভির যে চার্জিং স্টেশন সেগুলো তৈরি করে থাকে। মোটামুটি ভালো একটা র্যালি ছিল, শেষে কিছুটা লালেই বন্ধ হয়েছে। তবে যদি লম্বা চাপ দেখেন দেখতে পাচ্ছেন প্রায় অল টাইম হাইয়ের কাছে কিন্তু ট্রেড করছে। এবং এই পাওয়ারের ডিমান্ডের কারণে এই টাটা পাওয়ার কোম্পানি এটাকেও ফোকাসে রাখতে পারেন। আরো একটি কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড, এরাও এই পাওয়ারের ডিমান্ডের কারণেই বাড়ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই অল টাইম হাইয়ে পৌঁছে গেছে। এবং এই আদানি গ্রুপের মোটামুটি 2 থেকে 3টে কোম্পানি আমার ফেভারিট। একটা হচ্ছে আদানি পাওয়ার, তারপরে আদানি পোর্টস রয়েছে এবং আদানি এন্টারপ্রাইজেস যেটা পেরেন্ট কোম্পানি। তার মধ্যে দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার, এটা কিন্তু আজকের দিনে খুবই ভালো একটা র্যালি দেখিয়ে দিয়েছে, 6% বেড়েছে। আর এরপরে পড়া শেয়ার গুলো, টারিল এটা দেখতে পাচ্ছেন 6.90% পড়েছিল। কোম্পানির নাম্বার পেশ করেছিল, এই সেলস এটা তো কিছুটা বেড়েছিল, কিন্তু বাকি সব ডেটাগুলোই দেখতে পাচ্ছেন লাল নিশান এসেছিল। এই নেট প্রফিট 3% পড়ে গিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে এই অপারেটিং প্রফিট মার্জিন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাও দেখতে পাচ্ছেন 19% থেকে পড়ে 15% হয়েছিল এবং কোয়ার্টারে ডাউন হয়েছিল। এই সব কিছুই কোম্পানিটাকে আজকে এতটা নিচে নিয়ে এসেছে। তারপরে হেক্সাওয়ার টেক এটা 6.8% ডাউন হয়েছে। তারপরে 361 এটা গতকাল নাম্বার পেশ করেছিল, 4.8% পড়া। তারপরে টাটা ইলেক্সি লিমিটেড 6.42% পড়ে গেছে। এইখানে কোম্পানি একটা শেয়ার পিছু 75 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানির নাম্বার কেমন ছিল, এই সেলসের দিক থেকে দেখতে পাচ্ছেন 9% বেড়েছিল ইয়ার অন ইয়ার, এবং এই নেট প্রফিট এটাই 172 কোটি থেকে 28% বেড়েছিল 220 কোটি টাকা। মোটামুটি নাম্বার ভালোই ছিল, কিন্তু তা সত্ত্বেও কেন পড়লো, এইখানে দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান ছিল সেটাকে কিন্তু এই কোম্পানি মিস করে গেছে, কাছাকাছি পৌঁছতে পারেনি। এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে মর্গান স্ট্যানলি নামে ব্রোকারটা রয়েছে তারা কি করেছে, শার্পলি কাটস টার্গেটস, মানে টার্গেট তো কাট করেছে, সেটা কিন্তু শার্পলি করেছে, মানে অনেকটা টার্গেট কাট করে দিয়েছে। এই যে মর্গান স্ট্যানলি এটা দেখতে পাচ্ছেন আন্ডারওয়েট রেটিং দিয়ে রেখেছে, মানে পোর্টফোলিওতে কমাতে বলছে। এবং আগে যে টার্গেট দিয়েছিল 5,350, সেটা থেকে 21% টার্গেট কাট করে দিয়েছে। এখন কত টার্গেট দিচ্ছে, 4,200 টাকা। এবং এই কারণে এই স্টকে এত বড় পতন এসেছে। আর এরপরে আজকে কোয়ার্টার 4 নাম্বারের পরে কিছু স্টকে মুভমেন্ট এসেছে, সেগুলো যদি দেখি, এই সঙ্গম ইন্ডিয়া 7.46% বেড়েছে। তার সঙ্গে সঙ্গে হ্যাভেলস ইন্ডিয়া দেখতে পাচ্ছেন নাম্বারের পরে একটা শার্প র্যালি এসে গিয়েছিল এবং তারপরে এই টপ লেভেল থেকে আবার পড়েও যায়। তারপরে মহারাষ্ট্র স্কুটার্স নাম্বারের পরে একটা ডিপ এসেছিল, সেখান থেকে আবার রিকভারি দেখিয়েছে, 0.80% বেড়ে বন্ধ হয়েছে। সানটেক রিয়েলটি এটা নাম্বারের পরে 4.78% বেড়ে বন্ধ হয়েছে। শুরু থেকে তেজিতে ছিল, আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং এসেছে। তারপরে পাওয়ারিকা লিমিটেড 3.10% ডাউন হয়েছে। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এটাই 1%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়াও যদি আজকের এই কোয়ার্টার 4 নাম্বারের কথা বলি, এই টেক মাইন্ডে এটা তো আলোচনা হয়েছে। এরপরে টাটা গ্রুপের আরো একটা গুরুত্বপূর্ণ কোম্পানি ট্রেন্ড, এরা তাদের নাম্বার নিয়ে আসবে। এসবিআই লাইফের আজকে নাম্বার আসবে। তারপরে টাটা কমিউনিকেশন দেখতে পাচ্ছেন, ভারত কুকিং কোল লিমিটেড, এলটি টেকনোলজি সার্ভিসেস, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এরা তাদের নাম্বার আজকের দিনে পেশ করতে চলেছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজকে নিফটির মধ্যে 18টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 32টা লালে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং খারাপ পারফরমেন্স দেখালো, ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন টাটা কনজিউমার রয়েছে 3.33% বাড়া। তারপরে এই হাল রয়েছে 2.39% বেড়েছে। এনটিপিসি 2.26%। টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেলস এটা 2.25%। হিন্ডালকো এটা 1.65% বেড়েছে। আর পড়লো কোনগুলো, আর এটা টপ লুজার এসিএল টেক 10.74% ডাউন। তারপরে ইনফোসিস
3.38% পড়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পড়ে গেছে 3%, টিসিএস পড়েছে 2.88% এবং এই মাহিন্দ্রা এটা পড়েছে 2.5%। বেশিরভাগই দেখতে পাচ্ছেন এই আইটি সেক্টর থেকে বিলং করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।